দ্বিতীয় হুগলি সেতুতে যে উঠেছি বোঝাই যাচ্ছে না, মানে দেখো ওপরে বোর্ডটা দেখা মানে লেখা থাকে যে ওয়েলকাম টু হুগলি সেতু, ওরকম একটা বোর্ড। দেখে দেখে চলে এসছি আমরা। একটু না, পুরোই বক, এখানে কিছু দেখা যাচ্ছে না। এটা যে জল এত দূর অব্দি আছে কিছু বোঝাই যাচ্ছে না। কত মাস পর শেরি পাঞ্জাবে এসে চা খাচ্ছিলি? শীতের সকাল, আর হাতে দেখতে পাচ্ছ আমার 1 কাপ গরম গরম লিকার চা। মা কিছুক্ষণ আগেই রাত্রিবেলা বানিয়ে দিয়ে শুতে গেছে। তো এটি শেষ করব, তারপরে বেরোবো হচ্ছে আজকের দিনের মর্নিং রাইডের জন্য। তো আজকে তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে তোমার বন্ধুদের নিয়ে প্লাস তোমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে সকালবেলা মর্নিং রাইডেও যেতে পারো। কলকাতা থেকে মোটামুটি 60-70 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই জায়গাটি অবস্থিত। সো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ আমার এখন রাইডিং জ্যাকেট আর গ্লাভস আমার এখন রাখা আছে। তো এটা পরবো কিছুক্ষণের মধ্যে, বেরিয়ে পড়বো বাইক নিয়ে আজকের দিনের রাইডের জন্য। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এখন গ্লাভস পরে ফার্স্ট আমার দাদাকে পিক করব, তারপর আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে অ্যাক্রোপলিস মল, যেখানে আমার বন্ধু আসবে রাজ ওর বাইক নিয়ে। তো ওখান থেকে আমরা স্ট্রেট বেরোবো। শীতের আমেজ যে এখনো কাটেনি, দেখতেই পাচ্ছি রাস্তার মধ্যে এখনো কিছুটা কুয়াশা কুয়াশা ভাব আছে। তো জাস্ট কুয়াশাটা দেখো, এখানে মাঠের মধ্যে অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে কীরকম লেভেলে কুয়াশা আছে। দাদা এসে গেছে, এবার বেরোবো। বসে ঠিক করে বেরোলাম। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অ্যাক্রোপলিস মল, ওখানেই রাজ অ্যাকচুয়ালি এসে দাঁড়াবে। তো ওখান থেকে আমরা স্ট্রেট বেরোবো। তো এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে, দেখতেই পাচ্ছ। আর সামনের দিকে রাস্তাটার জাস্ট অবস্থা দেখো। আপাতত রাজ এখনও আসেনি, দাদার আমি দাঁড়িয়ে আছি এখানে, হাতে এখন একটা গরম গরম চা নিয়ে। রাজ এসে গেছে হাইনেস নিয়ে। লাস্ট ট্রিপ আমাদের হয়েছিল হচ্ছে পুরুলিয়া, তারপরে এটা আমাদের এখন সেকেন্ড রাইড। টাইম হয়ে গেছে বেরোনোর। এবার এখান থেকে ফার্স্টে বালিগঞ্জের দিকে যাব, কারণ রাজের বাইকে বললো হাওয়া একটু কম আছে। তো ভোরবেলা এখন পেট্রোল পাম্পে তো কিছু পাওয়া যাবে না, তো সেই কারণে এখন রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখান থেকে হাওয়া ভরিয়ে নিতে হবে। তো হাওয়া চেক করে নিয়েছি, আমিও নিজে একটু হালকা ভরিয়ে নিলাম পেছনের চাকাতে, মনে হচ্ছে একটু কম কম আছে। তো এখন আমরা ফার্স্ট যাবো হচ্ছে কোনা এক্সপ্রেসের রুটে। পাশে দেখতে পাচ্ছ বিড়লা মন্দির, মানে এখন আমরা আছি হচ্ছে বালিগঞ্জে। বালিগঞ্জ থেকে আমরা স্ট্রেট এখান থেকে কোনা এক্সপ্রেসওয়েতে উঠবো, তার আগে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করবো। আর আজকে যে জায়গাটা যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বেনাপুর বিচ। খুব সুন্দর একটা জায়গা। আর আমার বাড়ি হচ্ছে যাদবপুর। যাদবপুর থেকে ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার। তো ওখান থেকে আরও যদি একটুখানি আগে যাই, মানে ধরে রাখো 11 কি 10 কিলোমিটার যদি যাওয়া যায়, তো সেখানে হচ্ছে কোলাঘাট। তো এখন আমরা আছি হচ্ছে প্রিন্সেপ ঘাট এরিয়াতে। দাদারা হালকা এগিয়ে গেছে, দাদা আর রাজ, ওদের দুজনকে একই বাইকে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছুটা দূরেই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো ওটা ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ের ওই পারে গিয়ে হয়তো একটু টি ব্রেক নিতে পারি। দ্বিতীয় হুগলি সেতুতে যে উঠেছি বোঝাই যাচ্ছে না, মানে দেখো ওপরে বোর্ডটা লেখা থাকে যে ওয়েলকাম টু হুগলি সেতু, ওরকম একটা বোর্ড থাকে,
সে বোর্ডটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। চারিপাশে কুয়াশার অবস্থা দেখতেই পাচ্ছ, হুগলি সেতু পুরো ঢেকে গেছে। সামনের দিকে গাড়ির যে লাইটসগুলো সেগুলো হালকা হালকা টিমটিমেও দেখতে লাগছে। চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়ে টোল গেটে, দেখতেই পাচ্ছ কীরকম জ্যাম এখানটায়। কোনা এক্সপ্রেসের টোল গেটটা জাস্ট ক্রস করলাম। এবার এই রাস্তা করে জাস্ট ব্রিজটা ক্রস করবো, করার পরে দাদা বললে একটু একটা হালকা করে 3 ব্রেক নেবে। ওই সোজা ওই গ্রিন সিগন্যালটা থেকে সার্ভিস রোডটা। ঠিক আছে। তো এখান থেকে সার্ভিস লেনটা নিলাম। তো চায়ের দোকানে চলে এসেছি, এখন খাবো হচ্ছে চা। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে কোনো ব্রেক নেব না, এটি একটা জাস্ট ওয়েট করব, একটু মানে ক্যামেরাটা সেট আপ করবো, কারণ ফোনে ক্যামেরাটা একটু হালকা নড়বড় করছে। তার মধ্যে রাজ আর দাদারও চা খাওয়া হয়ে যাবে আশা করছি। চা খাওয়া ডান। এবার এখান থেকে আমরা স্ট্রেট বেরোবো, কোথাও আর দাঁড়াবো না। এখান থেকে সোজা রাস্তা। ফার্স্ট এখান থেকে আমরা বম্বে রোড ধরবো, যেটা হচ্ছে NH36। ওখান থেকে স্ট্রেট যেতে যেতে আমরা ধুলাগড় ক্রস করব, করার পরে টুয়ার্ডস কোলাঘাটের দিকে যেতে গিয়ে বাগনান মোড় পড়বে। তো বাগনান মোড় থেকে বাদিক গিয়ে তারপর কিছুটা দূরে গেলেই হচ্ছে বিনাপুর বিচ। তো পুরো রাস্তাটা আমি দেখাবো অল্প অল্প করে। রাস্তায় দেখতে পাচ্ছ আস্তে আস্তে, মানে এখন সকাল যেহেতু 6:30 বাজে, তো কুয়াশার যে আবহাওয়া ব্যাপারটা যে ছিল, মানে হালকা যে পুরো মেঘ মেঘ করেছিল, রাস্তা সামনে ভিজিবিলিটি একদম 0 ছিল, সেই জিনিসটা একদম চলে গেছে। পাশে দেখতে পাচ্ছ, বাট এদিকে আছে হচ্ছে রেলওয়ে ট্র্যাক। মেন প্রবলেম হচ্ছে যে আমার যদি গুগল ম্যাপ থাকতো, এখানে ফোন লাগানোর যে জায়গাটা আছে, তো এখানে যদি গুগল ম্যাপটা আমার কানেক্টেড থাকতো তাহলে কোনো সমস্যাটা হতো না। কিন্তু যেহেতু ফোন দিয়ে আমি রেকর্ডিং করছি, তো সেই হিসাবে আমার কাছে গুগল ম্যাপটা নেই। তো কোনো না কোনো ডাইভারশন মিস হলেই গন্ডগোল, তাহলে পুরো একদম ঘুরে এসে আবার এখানে আমাকে জয়েন করতে হবে। তো ওদেরকেও অনেকটা ওয়েট করতে হবে, প্লাস অনেকটা টাইমও আমাদের ওয়েস্ট হবে। জাস্ট রাস্তাটা দেখো কি অবস্থা। বাদিকে এখানে ধুলাগড়ের সব বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এদিক ওদিক পুরো সাদা ফগ। ওপর দিয়ে দেখতে পাচ্ছ মালগাড়ি যাচ্ছে। আমি আরেকটু ক্লোজ যাই, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, ওই যে মালগাড়ি যাচ্ছে সোজা। দূর দূরান্ত অবধি দেখতে পাচ্ছ পুরো কুয়াশা চারিদিকে। আর সব থেকে মজার কথা হচ্ছে যে এখন কিন্তু ওয়েদারটা কিন্তু ঠান্ডা নেই। আমি রাইডিং জ্যাকেটের ভেতর বলতে গেলে একটা শুধু সাদা টি শার্ট পরেছে, পাতলা একটা হাফ স্লিভ টি শার্ট কটনের, কিন্তু তারপরেও কিন্তু ঠান্ডা একদমই লাগছে না। বালাসর এখান থেকে দেখাচ্ছে 223 কিলোমিটার। আজকের দিনে ওয়েদারটা একদম আনএক্সপেক্টেড ছিল। এরকম মেঘ, মানে যখন বেরিয়েছি হালকা মেঘলা মেঘলা দেখছিলে, কুয়াশা ছিল, কিন্তু এরকম ধরনের ওয়েদার থাকবে পুরোটা টাইম সেটা এক্সপেক্ট করা যায়নি। তো গাড়ি চালিয়ে ভীষণই মজা হচ্ছে। তো মোটামুটি 50-60তে এখন ক্রুজ করছি, বাট সামনে ফাঁকা রাস্তা পেলে হয়তো একটু হালকা টানবো যখন ভালো রাস্তা পাবো, কারণ এখানে দেখতে পাচ্ছ প্যাচেসে ভর্তি পুরো বাজে রাস্তা অবস্থা। ভুল রাস্তায় উঠে গেছিলাম, যেটার কথা আমি বলছিলাম তখন,
যে মানে ডাইভারশন যেগুলো যেখান থেকে কানেক্টেড থাকবে সেই সব জায়গাতেই যদি ভুল রাস্তায় ঢুকে যাই মানে তখন অনেকটা রাস্তা চলে যেতে হবে, কিন্তু আর আসবার সময় তখন চাপ হয়ে যাবে। লুকিং মিরর দেখার এই একটা সুবিধা যে যখন কোনো রাইডিং করছো, ওয়েদার তুমি সামনে কাউকে রেখেছো তাহলে ফাইন, কিন্তু পেছনে যদি তোমার যে লিড করছে সে যদি হয়তো কিছু পিছিয়ে গেছে আর সে হয়তো রাস্তার এই রুটটা জানে, তো সেই সময় তাকে যদি না দেখতে পাও সবসময় লুকিং মিরর ফলো করবে যে পেছনের জন কি ইন্ডিকেশন দিচ্ছে। আর হ্যান্ড সিগন্যালস আর সবসময় ইন্ডিকেটার্সের এই রাইডিং যে জিনিসটা সেটার মধ্যে সবসময় ম্যাটার করে। কি কন্ডিশন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস ওই ভাইজারটার অবস্থাটা দেখ, পুরো ডিউ। রাজের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে ওর প্রবলেম হচ্ছে চালাতে, মানে একেবারে সামনে দেখতে পাচ্ছি জিরো ভিজিবিলিটি। তো সেখানে ও একটা হাই পাওয়ারের চশমা পরে, সেজন্য একদম সেটা বোঝা যাচ্ছে। আর এইরকম রাস্তার মধ্যে রাস্তা ভালো, বাট এখানে জোরে চালানো কোনো মানই হয় না। এই যে স্পিডটা তোমরা দেখছো 60-62, এটা ডিসেন্ট স্পিড। এটাতে যদি আমি চালাই মোটামুটি সামনে ব্রেক কষলে আমি আরামসে দাঁড়িয়ে যেতে পারবো, কোনো প্রবলেমস হবে না। কিন্তু ওর ওপর যদি আমি টেনে জোরে চালাতে যাই তো সেখানে প্রবলেম একটাই হবে যে সামনে হুট করে যদি কোনো গাড়ি বা কিছু যদি চলে আসে তো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই কারণেই সেফলি এখানে এরকম সিচুয়েশনসে গাড়ি চালানো সব থেকে বেস্ট। এখন কিছুটা এসছি, দেখতে পাচ্ছ এখন কুয়াশাটা কমে গেছে অনেকটা। এই পার্টটাতে মানে বলতে গেলে পরিষ্কার আছে রাস্তা। আর আগের যেখানে একটু হালকা ডিউগুলো যে ছিটছে বা বৃষ্টি হালকা পড়ছিল সেই জিনিসটা এখানে নেই। তো রাস্তা দেখতে পাচ্ছি একদম শুকনো খটখটে। তো চলে এসছি বাগনান মোড়, এখান থেকে বাঁদিক নিতে হবে। তো দেখলে ওই রাস্তাটা দিয়ে ঘুরে নিয়ে আমরা পুরো ইউটার্ন নিলাম, নিয়ে এবার ডান দিক ঘুরেছি। এখানে বোর্ডেও দেখতে পাচ্ছ ওয়েলকাম টু বাগনান আরবি। গাদিয়াড়া এখান থেকে 34 কিলোমিটার, শ্যামপুর 25 কিলোমিটার। কিছুটা রাস্তা আসতেই দেখতে পাচ্ছ আবার ব্রিজের উঠেছে একটা, আর সেখানে আসা মাত্রই দুপাশে গাছপালা, আর সামনে আর ডান দিক বাদিকে পুরো কুয়াশায় রাস্তা ঢেকে গেছে। পুকুরের জলের সামনে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখতে পেলে বাগনান মোড় থেকে যে বাঁদিক নিলাম, এবার বাঁদিক নেওয়ার পরে এখান থেকে পুরো বলতে গেলে একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা। তো এই রাস্তা হয়েই আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে। দাঁড়া 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 দাঁড়া। তো ওই রাস্তা দিয়ে আমরা এলাম। এখন এই যে গলিটা দেখছে, এই গলিটা দিয়ে বাঁদিক যেতে হবে। আর এখান থেকে কিছুটা ডিস্টেন্সই বলতে পারো হচ্ছে বেনাপুর বিচ। বিশ্ব বাংলার গ্লোবের এটা দিয়ে ওয়েলকাম গেট খুব সুন্দর করে বানানো। আর দেখতে পাচ্ছ পুরো গ্রামের রাস্তা। তো এখানে একটা আপডেট তোমাদের দিই, যেহেতু এখানে দু সাইডেই বাড়ি আছে দেখতে পাচ্ছ। আর সত্যি বলতে গেলে আমি যা আগের দিন মানে কিছু কিছু ভিডিওস দেখেছি, তো এখানে প্রচুর লোকজন, ছাগল, কুকুর, গরু, মুরগি এগুলো সব রাস্তার মধ্যে ঘুটপাট চলে আসে। তো আমি রেকমেন্ড করবো যদি এখানে আসো
সবসময় একটা ডিসেন্ট স্পিড, মোটামুটি 30-35-এর মধ্যে রাখবে গাড়ি, যাতে তুমি কন্ট্রোল করতে পারো। কারণ আচমকা যদি কোনো কিছু চলে আসে, সেই সময় যদি কোনো ছাগল বা কোনো ধরনের মানুষ বা কেউ যদি চলে আসে সামনে, ইমিডিয়েট ব্রেক কষে দাঁড়িয়ে যেতে পারবে। রাস্তা খুবই খারাপ এটা, বাট স্টিল এই প্যাচটাতে বেরিয়ে গেলেই সামনে পুরো একটা সুন্দর ল্যান্ডস্কেপ মানে ওয়েট করে আছে আমাদের জন্য। এবার আজকের সানরাইজটা হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না আপাতত অবধি, কারণ এখন 7:30 বাজে আর এখন অবধি রাস্তার মধ্যে পুরো কুয়াশাতেই ভরে। তো এই কুয়াশা যতক্ষণ না কাটছে সানরাইজের আশা রাখাও বেকার। বাট তোমাদের এই ডেস্টিনেশনটার ব্যাপারে আমি দেখাবো, জায়গাটা যখন আমি পৌঁছাবো। খুব শান্ত নিরিবিলি পরিবেশের জায়গা। তো ওই যে পেছন দিয়ে রাস্তাটা দিয়ে এলাম, এবার বাদিক ঘুরবো। তো আমরা যতক্ষণে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা ল্যান্ডস্কেপের মজা নাও। এই রাস্তাটাতে যেতে হবে। পুরো ওখানে স্ল্যাশ আছে, আমিও যাই এগোই। তুমি হেঁটে আসবে? এই জায়গাটা খুব কনসিয়াসলি চালাতে হবে স্ল্যাশের জন্য। আগে নিনে আগে নিনে আগে নিনে দেখে দেখে। आराम से आराम से। बालिते ने चाका टेने नेबे आराम से। ओह যুদ্ধ। এদিকে 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 এদিকে। স্ল্যাশ আছে দেখে। বাপরে পুরো ভুজা মাটি। বেরিয়ে গেছি, দেখি রাত বেরোচ্ছে কি করে। আরামসে। একটা নে। গুড জব। চলে এসছি আমরা কেমন লাগছে? দারুণ, কিন্তু একটু ফগ হয়ে গেছে। একটু না, পুরোই ফগ, এখানে কিছু দেখা যাচ্ছে না। এটা যে জল এত দূর অব্দি আছে কিছু বোঝাই যাচ্ছে না। আর বাইকের অবস্থা দেখো, এখানে কাদা দিয়ে যে বেরিয়েছি দুজনে, পুরো মাটি, এখানে চাকা স্লিপ করছিল, আমারও চাকা স্কিড করেছে। পুরো এখানে দেখো পুরো মাটি ভর্তি, ওরও চাকায় পুরো মাটি ভর্তি। ফগটা পুরো লস কেস করে দিল, পুরো ভিউটাই মিস হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ নৌকো, আর ওই পাশ দিয়ে পুরো আরও একটু যাওয়ার জায়গা আছে, বাট কিছু মানে ভিজিবিলিটি একদমই নেই। আর যা অবস্থা এখানে পুরো মানে মাটি পুরো একদম জল জল হয়ে স্লাশ হয়ে যাচ্ছে, তো চাকা বহুত স্কিড করছে, তো ওদিকে আর গেলাম না। বাট এদিকে যে ফগের জন্য যে গঙ্গার পাড়টা যে আমার ঢাকা পড়ে আছে, এটার জন্য, এটা দেখার জন্য অনেকটা টাইম ওয়েট করতে হবে। আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরো পিকনিক স্পটের মতো।
দুটো গাড়ির অবস্থা দেখালাম যে টায়ারের কি অবস্থা, আর এখানে হেলমেটের ভাইজারের অবস্থা দেখো, পুরো ভাইজার দিয়ে দেখো জল বেরোচ্ছে এখান দিয়ে। আমার ভাইজারে পুরো একদম ফগ হয়ে গেছে, যেটার কথা বলছেন, যার কারণে আমি হেলমেটের ভাইজার নামাতে পারছিলাম না। প্রত্যেকজনের হেলমেটের অবস্থা এরকম। ইনফ্যাক্ট আমার যে গ্লাভসের মাথাগুলো পুরো ভিজে গেছে, আর রুমালটা দিয়ে আমি জাস্ট মুখ মুছেছি, মুখ মুছে এরকম অবস্থা যে পুরো ময়লা, মানে এক কাঁড়ি ময়লা বেরিয়েছে। চুলের অবস্থা খারাপ। আর রাজের সাথে আমার এই পুরুলিয়া থেকে ঘুরে আসার পর ডিসেম্বর মাসে এটা ফার্স্ট রাইড বলতে গেলে, মর্নিং রাইড। এখনও অবধি যা ট্রাভেল করেছি এতটা রাস্তা পুরো ফগ আর ফগ। তোর চালাতে অসুবিধা হয়নি একবারও? মাঝের মধ্যে চশমাটা ঘোলাটে হয়ে যাচ্ছিল। তা তো হবেই, কারণ যা অবস্থা। কিছু করার নেই সেটাতে, আমি অ্যান্টি ফগ লাগিয়েছি তাও ঘোলাটে হচ্ছে। ভাইজারই বোঝা যাচ্ছে ছেড়েই দেয়, মানে আমি তো ভাইজার নামাতেই পারছিলাম না। মাঝখানে গ্রামের দিকে যখন ঢুকেছি তখন একবার জাস্ট নামিয়েছিলাম যাতে ওই পোকাগুলো যাতে উড়ে আসে চোখের মধ্যে না ঢুকে যায়, ওই জন্য ভাইজারটা নামিয়েছিলাম। নামানো না নামানো সমান, তুলেই দিই। আমার তাও অ্যান্টি ফগ লাগানো আছে বলে অনেকটা রিলিফ, নয়তো আমারও সেম অবস্থাই হতো প্রীতমের মধ্যে। ল্যান্ডস্কেপ পুরো মিস আউট বলতে গেলে। একদমই, মানে জায়গাটা তো টেকনিক্যালি খুবই সুন্দর, বাট মানে আই এম এক্সপেক্টিং, কিন্তু একটা ফগ না থাকলে আমরা এনজয় করতে পারতাম, বাট পুরো মিস, মানে পুরো লস আর কি। এটা অতটা খুব একটা এক্সপ্লোর জায়গা না, পিকনিক স্পট অ্যাকচুয়ালি, মানে এখান থেকে টুয়ার্ডস গাদিয়ারা অবধি পুরোটাই পিকনিক স্পট, বাট অ্যামেজিং জায়গা। বাট আনফর্চুনেটলি তোমাদের ভিউটা দেখানো যাবে না, বিকজ পুরো এন্টায়ার এখানে যে নদীটা আছে, যে মজাটা সেটাই আমরা এনজয় করতে এসেছিলাম, পেলাম না। বাট জায়গাটা খুব ভালো, তো একটু এনজয় করি। তোমরা একটু ভিউজ দেখো যতটা দেখানো যায় এই ফগে। ওকে, তো এখানে নৌকোগুলো দেখতে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ কুয়াশা, আর একটুখানি সামনে যদি যাই তোমাদের দেখাতে পারি, এখান থেকে নিচে নামা যায়, আর ওটা হচ্ছে পাট্টা থেকে ওখানে জলেও নেমে আমি অনেকজনকে দেখেছি চান করতে ওই সাইডটাতে, ওই দিকটাতে যখন আমরা বাইক দিয়ে এসছি ওই সাইড দিয়ে। আর এই পার দিয়ে দেখতে পাচ্ছ এখানে পুরো বাঁশগুলো যে টাঙানো আছে, বা এই যে পোল মতো করা বাঁশের ত্রিপল টাঙানোর জন্য, তো এটা কাইন্ড অফ পিকনিক স্পট। টাইম এখন হচ্ছে 8:14, আর এখনও অবধি ফগ কাটেনি। সব থেকে বড়ো কথা এটাই, পেছনে দেখতে পাচ্ছ পুরো ফগ। দুটো বাইক একদম আমি জলের ধারে, মানে একদম যে পাটটা শেষ হচ্ছে ওইখানটা রেখেছি আমরা, আর এদিক থেকে পুরো কুয়াশার জন্য সামনে ওখানে ফুটবল খেলছে মাঠের মধ্যে, বার পোস্ট করা প্রচুর ছেলে ফুটবল খেলছে এই কুয়াশার মধ্যেই। তো এবার বেরিয়ে পড়ছি এখান থেকে, দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই কারণ পুরো কুয়াশায় ঢাকা, এখনও কুয়াশার আমেজ কাটেনি। এবার কোলাঘাট এখান থেকে যাব, শেরে পাঞ্জাবে একটু হালকা কিছু ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে কোলাঘাট হচ্ছে অ্যারাউন্ড 13 কিলোমিটার্স। রাজ দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, হেলমেট পরে, গ্লাভস পরে, জ্যাকেট পরে পুরো রেডি। আমার দাদাও পুরোপুরি রেডি হয়ে গেছে। ইয়ো, তো এখান থেকে এখন বেরোচ্ছি। আলটিমেটলি থাকার রিজনটা যেটার জন্য এসছিলাম সেটা তো আর হলো না, কারণ পুরো দেখতে পাচ্ছ এখনও ফগ কাটেনি। এবার অ্যাকচুয়াল চ্যালেঞ্জ হচ্ছে এখানে ক্রস করা। দেখতে পাচ্ছ রাজ অলরেডি ফেসে গেছে ওখানে কাদার মধ্যে, আর আমি ক্রস করবো কী করে সেটাও একটা প্রশ্ন। চাকা দেখো স্কিড করছে কীরকম লেভেলে। ক্রস করি এবার। ও বেরিয়ে গেছে, এক টানে বেরিয়ে গেছে। এখান থেকে না বেরিয়ে যাবো, আবার সামনেটা গিয়ে কিছুটা স্ট্রাগল। এইখানে লাস্টবার আমি ওই প্যাচটার মধ্যে আমি স্লিপ করে গেছিলাম, মানে আমার গাড়ি পুরো এতটা কাত হয়ে গেছিলো। ফার্স্ট গিয়ার দে, ফার্স্ট গিয়ার। এই প্যাচটা থেকে বেরোনো হচ্ছে সব থেকে বড় কনসার্নিং ব্যাপার। দেখা যাক। বেরিয়ে গেছে।
গাড়ি বন্ধ হয়ে গেছিল। ও বাবা, বেরিয়েছে। জুতোর জাস্ট অবস্থা দেখো, পুরো কাদা, এই পায়ে পুরো কাদা। যা অবস্থা কাদার জন্য এখানে হয়েছে, এ গাড়ি যদি না ধুই পুরো চেন মেনে মাঝখানে পুরো কাদা জমে থাকবে, আর প্রচণ্ড পরে চেনের মধ্যে ঘ্যাড় করে শব্দ হবে। আপাতত আবার এই গ্রামের রাস্তা হয়ে আমরা এবার বেরিয়ে পড়বো মেন রোডের দিকে। মেন রোডে উঠবো। মেন রোড থেকে 11 থেকে ম্যাক্সিমাম 13 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই হচ্ছে কোলাঘাট। সামনে দেখতে পাচ্ছ বাঁদর। দুটো মিনিটের জন্য মনে হলো বুক থেকে মানে হার্টবিট বন্ধ হয়ে গেছে। বাঁদরটা যেভাবে লাফিয়ে লাফিয়ে আসছিল, মনে হলো আমার দিকে ঝাঁপিয়ে যদি না পড়ে ব্যাস আমি তো শেষ। মোড় থেকে এখন এই ব্রিজটা ক্রস করতে হবে। দেখতেই পাচ্ছ কি সরু ব্রিজ। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে, এটা কম অফরোডিং না, একটা ছোটোখাটো অফরোডিং সিন হয়েই গেল। প্লাস ওই স্ল্যাশের ওপর দিয়ে যে গাড়িটা নিয়ে এগোলাম বা চাকা যে স্লিপ করছে ওই অবস্থায় ওই হালকা স্লোপ মতো জায়গাটায় তুললাম, ওটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। মানে একই দিনের রাইডিং, তারপর এরকম ফগের মধ্যে চালানো এতটা রাস্তা, সব কিছু মানে একই দিনে ফেস করে নিলাম। ডান দিক খালি, বেরিয়ে যাও। রাস্তাটা কিরকম অপূর্ব লাগছে শুধু দেখো তোমরা। এখানে রাস্তাটা কিন্তু ভালো, মানে কোনো প্যাচেস নেই, কোনো বলতে গেলে কী বলবো ভাঙাচোরা ব্যাপার নেই, পটহোলস নেই। দু সাইডে দেখতে পাচ্ছ হলুদ পাতা, সামনে গ্রিন গাছ দু সাইডে, আর সামনে পুরো ফগ। মনে হচ্ছে তারা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, এরকম টাইপের ফিল আসছে। গ্রামের মোড় থেকে বেরিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ লেভেল ক্রসিংয়ে রেলগেট পড়ে আছে। তো স্টেশনে দেখতে পাচ্ছ এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, লোকাল ট্রেন। স্টেশনটার নাম হচ্ছে ঘোড়াঘাটা। কি হলো? আমরা আবার দাঁড়িয়ে গেছি। আবার দেখে চশমাটা দেখি, এই হচ্ছে রাতের চশমার হাল। রাতের চশমা পুরো একদম সাদা হয়ে গেছিলো, ওটা মুছলো, আবার বেরিয়ে পড়েছি। আর 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম কোলাঘাট পৌঁছাতে, শেরি পাঞ্জাবে। আর ওর থেকেও মজার জিনিস হচ্ছে এখন টাইম হচ্ছে সকাল 9টার সময়, এখন নাকি কুয়াশা কাটেনি, এরকম অবস্থা। ফাইনালি উঠে গেছি হাইওয়েতে। কোলাঘাট এখান থেকে আর মাত্র 4 মিনিট দূরে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া একদমই কম আজকের দিনে। চালিয়েও বেশ মজা হচ্ছে, দেখতেই পাচ্ছি 70-80 তো এখন টানছি গাড়ি।
তো কোলাঘাট চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন বাঁদিকে সব হোটেলগুলো দেখতে পাচ্ছ, অর্কিড, তারপরে সরস্বতী। এই যে ভোজ কোম্পানি, আর এখানে হচ্ছে এক্সপ্রেস ধাবা, যেখানে আমি সবসময় এসে দাঁড়াই মোস্টলি। যখন লম্বা আমরা ট্রিপ করি তখন সেই সময় এক্সপ্রেস ধাবাতে এসে আমরা খাই। বাইক এখানে পার্ক করে দিয়েছি আর চলে এসেছি আমরা শেরি পাঞ্জাব। এখান থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চা চলে এসছে, দাদা নিয়ে এসছে চা আর নিমকি। রাজ বলল চা খাবে না, ও ডিরেক্ট ব্রেকফাস্টই করবে। কত মাস পর শেরি পাঞ্জাবে এসে চা খাচ্ছিলি? এখন অবধি মোটামুটি আমরা 100 কিলোমিটার রাইড করে নিয়েছি। কি মনে হয় আজকে যে ঘুরলি, মানে এখন অবধি টিল ব্রেকফাস্ট এখানে যে করতে এসেছি, রাইড করে কীরকম মানে এক্সপিরিয়েন্স তোর? রাইড করে দারুণই লাগলো, কিন্তু ফগটা একটু প্রবলেমেটিক করে দিয়েছে, আর কিছুই না। তুমি বলো। আমি তো পেছনে বসেছিলাম, তো ভালোই মনে হয়েছে। বকটা সত্যি প্রবলেম হয়েছিল, বাট যারা চালাচ্ছিল, যেন প্রীতম চালাচ্ছিল আর ও চালাচ্ছিল, তো ওদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, বাট খুব ভালো মতোই ওরা ফ্লেভারলি ব্যাপারটা করেছে। সবার খাবার এসে গেছে। আমার হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ, দাদার হচ্ছে ভেজ স্যান্ডউইচ বাট উইদাউট অনিয়ন, আর এই হচ্ছে রাজের খাবার। কি নিয়েছে? ইডলি, তার সাথে সাম্বার ডাল আর চাটনি। তো আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এখান থেকে ফটাফট বেরিয়ে যাব। এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময়। এবার এখান থেকে 75 to 80 কিলোমিটার্সের ওপর বাইক চালিয়ে এখন যাব। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে আসার যে পারপাসটা ছিল সেটা হয়তো ফুলফিল হয়নি, কারণ আজকের দিনে যে এরকম লেভেলে ফগ হবে, এখন 10টা এখনও রাস্তার মধ্যে ফগ আছে, সেটা খুব আনএক্সপেক্টেড ছিল। বাট এই জায়গাটা যে এসছিলাম, এটার আমি এটুকু বলতে পারি, যখন নর্মাল উইন্টার্সটা চলে যাবে বা সামার্স যখন আসবে, একটা টাইম আমি হয়তো আবার আসবো, এসে তোমাদের প্রপারলি এই জায়গাটার ব্যাপারে একটু ডিটেলড জিনিসটা দেখাবো, যে ওখানে সানসেট বা সানরাইজ কীরকম লেভেলের হয়। তাই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আশা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।